Dear learners, welcome to yours YouTube channel, Your Learning Diary. This is MD জাবের হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর প্রথম যে কবিতাটি রয়েছে কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই কবিতার এমসিকিউ কিছু প্রশ্ন নিয়ে। এর আগের ক্লাসে আমি সম্পূর্ণটি নিয়ে একটি পুরো ভিডিও অলরেডি আলোচনা করে দিয়েছি। পয়েন্ট ওয়াইজ প্রতিটি কবিতার বিষয়কে সেখানে আমি তুলে ধরেছি। যারা এখনও সেই ক্লাসটি দেখোনি, আমার সেই চ্যানেলে গিয়ে সেই ক্লাসটি দেখে নিও, তাহলে তোমাদের এই এমসিকিউ প্রশ্নগুলো বুঝতে খুবই সুবিধা হবে। তো আজকে আমরা পার্ট 1, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। আজকে আমরা 30-এর অধিক এমসিকিউ প্রশ্ন নিয়ে জানবো এবং নেক্সট ক্লাসে বাকি এমসিকিউ যেগুলো বাকি থাকবে সেগুলো আমরা জানবো। তো আজকে এটা পার্ট 1, এমসিকিউ কোশ্চেন ডিসকাশন ফ্রম কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আলোচ্য ক্লাসের টপিক, যে এমসিকিউ প্রশ্ন ডিসকাশন। ওকে, লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ রিটেন বাই, এই কবিতাটি কে লিখেছেন? দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সরোজিনী নাইডু, উইলিয়াম বাটলার ইয়েটস। দেখো, উত্তর আমি যেটা অ্যান্সার সেটাকে আমি এখানে বোল্ড করে একদম দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এগুলো প্রতিটি একদম খুঁটিয়ে খুঁটিয়ে কবিতার গভীর বিষয়বস্তুগুলো থেকে তুলে আনা। ঠিক আছে, কবিতার রাইম স্কিম, পাবলিশ, রিটেন, কবে লেখা হয়েছিল, কখন পাবলিশ হয়েছিল, ঠিক আছে, লেখার সময় তার পাশে কে ছিল, এর থিম কী, টাইটেল কী, এগুলো সব আমি সেই গভীর থেকেই তুলে আনছি প্রতিটা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরগুলো সবগুলোই পারবা যদি তোমরা আমার আগের ক্লাসটি, কবিতার ডিসকাশন ক্লাসটি দেখে থাকো। তো যারা এখনও ক্লাসটি দেখোনি, খুব তাড়াতাড়ি গিয়ে ক্লাসটি দেখে নিয়ে এই ক্লাসটি করো, তাহলে আমার মনে হয় বেশি সুবিধা হবে আজকের ক্লাসটি বুঝতে। ঠিক আছে, তো ফার্স্ট প্রশ্নের উত্তর কী হবে? এই কবিতাটি কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখো, উইলিয়াম উডসওয়ার্থ প্রথমেরটা, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ না। এইভাবে কিন্তু পরীক্ষা প্রশ্ন দিবে, এইভাবেই চোখ খুলিয়ে দিবে, মানে গুলাই দিবে আর কি। ঠিক আছে, তো একটু ভালো করে চোখ কান খোলা রেখে আমাদের পরীক্ষায় গিয়ে সঠিক অ্যান্সার করে আসতে হবে। যেহেতু এমসিকিউ, তো একটু ভালো করে আমাদের করে আসতে হবে। ঠিক আছে, আর একটু খুঁটায় না পড়লে, যেহেতু নতুন সিলেবাসে সম্পূর্ণটা এমসিকিউ টাইপস এক্সাম হবে, তো আমরা পরীক্ষায় গিয়ে সঠিক উত্তর করে আসতে পারবো না। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তো ফার্স্ট প্রশ্নের উত্তর কী হবে? এই কবিতাটি কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সেকেন্ড দেখো, কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এটা কি? এটা কী ধরনের কবিতা? ওড নাকি সনেট নাকি এলিগি নাকি এপিক? এটা হচ্ছে একটা সনেট। দেখো, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ অ্যান এক্সাম্পল অফ, এই কবিতাটি একটা কিসের উদাহরণ? এটা হচ্ছে একটা পেত্রায়ান অর পেত্রাচান সনেট। এর আগে ক্লাসে আমি বলেছি, আমি জাস্ট অ্যান্সারটা বলছি, এক্সট্রা অপশনের পয়েন্টগুলো বলছি না। ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নিও। দেখো, নেক্সট, দ্য পোয়েম ওয়াজ কম্পোজড অন, এই কবিতাটি লেখা হয়েছিল কবে? 3 সেপ্টেম্বর 1802। তোমাদের টেক্সট বইয়ে এটা দেওয়া আছে, এটাই আমি অ্যান্সারে রেখেছি, এটা কি তোমরা মেন হিসেবে ধরবা। ঠিক আছে, নেক্সট দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোড দিস পোয়েম হোয়েন হি ওয়াজ গোয়িং টু, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কখন এই কবিতাটি লিখেছেন, মানে কোথায়, কোন যাওয়ার পথে তিনি এই কবিতাটি লিখেছেন? এটা হচ্ছে ফ্রান্সে যাওয়ার পথে এই কবিতাটি লিখেছেন, অ্যান্সার। নেক্সট দেখো, কোশ্চেন 6, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ ফেমাস রোম্যান্টিক পোয়েট, তিনি একজন রোম্যান্টিক কবি ছিলেন। নেক্সট দেখো, 7 নম্বর, দ্য মিটার ইউজ ইন দিস পোয়েম ইস, এই কবিতায় একটা মিটার ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা ইংলিশের একটা কী বলবো, কবিতা মিটার হিসেবে ইউজ করেন। ঠিক আছে, আয়াম্বিক, পেন্টামিটার, ট্রাইমিটার। ঠিক আছে, এটা আমি নেক্সট কবিতাগুলোতে বুঝিয়ে দিবনি। এটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, মনে রাখবা। নেক্সট দেখো, দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন, কবিতাটি কবে প্রথম প্রকাশিত হয়? 1807 সালে। কবিতাটি লেখা হয়েছিল 1802 সালে, তার 5 বছর পর 1807 সালে কবিতাটি প্রকাশিত হয়। এটা গুলাবানা, ভালো করে মনে রাখবা। নেক্সট দেখো, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এই কবিতার যে রাইম স্কিম বা ছন্দ মিল, এটা কি? আগের ক্লাসে অনেকক্ষণ ধরে এটা বুঝিয়েছিলাম। যারা ক্লাসটি করনি, আমি আবার বলছি, ক্লাসটি করে এসো, তোমাদের আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। এটা রাইম স্কিম হচ্ছে অ্যাবা অ্যাবা সিডি সিডি সিডি। দেখো, এগুলো কিন্তু বাকি অপশনগুলো একই মনে হচ্ছে, কিন্তু একই না। এটা খুব সাবধানে অ্যান্সার করার সময় করতে হবে আমাদের। নেক্সট দেখো, 10 নম্বর, দ্য পোয়েম কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ সেট, এই কবিতাটি কখন সেট করা হয়? দেখো, অ্যাট ডান, মানে ভোরবেলা। নেক্সট দেখো, অন হিজ ওয়ে টু ফ্রেঞ্চ,
while crossing the Westminster Bridge, Wordsworth's companion was, মানে যখন কবি ওয়ার্ডসওয়ার্থ সে ফ্রান্সে যাচ্ছিলেন তার সঙ্গে কম্পানিয়ন হিসেবে, সঙ্গী হিসেবে পাশে কে ছিলেন? ফার্স্ট অপশন বলছে ডরোথি, সেকেন্ড বলছে হিজ সিস্টার। আমি বলছিলাম ডরোথি হচ্ছে তার বোনের নাম, ঠিক আছে? তো যেহেতু এখানে দুইটাই অপশন আছে, যদি খালি ডরোথি থাকতো তাহলে আমরা অপশন এ কে টিক করতাম, কিন্তু এখানে ফার্স্টে আছে ডরোথি, সেকেন্ডে আছে হিজ সিস্টার, আর থার্ডে আছে কি বোথ এ অ্যান্ড বি। তার মানে আমরা কি তার সিস্টারের নামই তো ডরোথি, তো এখানে আমরা ওই জন্য এটা অ্যান্সার করব বোথ এ অ্যান্ড বি। আর যদি খালি ডরোথি থাকে তাহলে অবশ্যই ডরোথি করবা, ঠিক আছে? তার বোনের নাম ডরোথি। নেক্সট দেখো, ওয়ার্ডসওয়ার্থ এনজয়েড দ্য বিউটি অফ দ্য সিটি। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই শহরের সৌন্দর্য মানে অনুভব করেছিলেন, এনজয় করেছিলেন বা সৌন্দর্যটি দেখেছিলেন কখন? অ্যাট মর্নিং, সকালবেলা, বা অ্যাট ডান। ডান অপশন থাকলে সেটা ডান করবো, কারণ ভোরবেলা বা সকালবেলা। তারপরে দেখো, দ্য সিটি অ্যাকর্ডিং টু দ্য স্পিকার লুকস। কবির মতে সেই শহরটি দেখতে কেমন, ঠিক আছে? মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর। কবি ফার্স্ট লাইনে বলছেন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে এর থেকে সুন্দর দেখানোর মতো আর কিছুই নেই, মানে সেই শহরটা ছিল সব থেকে সুন্দর কবির কাছে। নেক্সট দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা একটা কিসের উদাহরণ? শোনো, এই যে সিমিলি, মেটাফোর, হাইপারবোল, অ্যালিটারেশন, এগুলো সবই হচ্ছে ফিগার অফ স্পিচ বলা যায়, অথবা রেটোরিক। এটার উপরে আমি একটা ক্লাস আনতে যাচ্ছি। তোমরা যদি চাও যে দাদা একটা ক্লাস দিলে ভালো হয়, তো অবশ্যই কমেন্টে জানিও, আমি এটার উপরে একটা ক্লাস দিয়ে দিব। প্রতিটা কবিতা থেকে এইভাবে এই ফিগার অফ স্পিচ বা রেটোরিকগুলি থাকে, ঠিক আছে? তো পরীক্ষায় কিন্তু দেয়। কোশ্চেন ব্যাংক যারা একটু টাচে আছো দেখবা, কোশ্চেন ব্যাংক যদি তোমরা ঘেটে থাকো অবশ্যই এগুলো থেকে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? তো এটা জাস্ট মনে রাখো, যদি ক্লাসটাও আমি পরবর্তী নিয়ে আসবো। এখন শুধু মনে রাখো এটা হচ্ছে, এই লাইনটার হচ্ছে ফিগার অফ স্পিচ হচ্ছে হাইপার বোল। নেক্সট দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এটা অ্যান্সার হবে ফেয়ার। 16 নাম্বার দেখো, দ্য পারসন হু কুড পাস বাই সাচ আ বিউটিফুল সাইট উড বি। যে একটা ব্যক্তি যেটা কি এই সুন্দর দৃশ্যটা দেখার পরও এড়িয়ে যাবে, অ্যাভয়েড করে যাবে বা উপেক্ষা করে যাবে, সে হচ্ছে কি ডাল পারসন। এর আগের দিন ক্লাসে এটাও বলছিলাম অনেকক্ষণ। সে কি ডাল পারসন, অনুভূতিহীন বা ল্যাক অফ এনজয়মেন্ট, ঠিক আছে? নেক্সট দেখো, এভরিথিং ইন দ্য সিটি লুক ব্রাইট অ্যাজ। শহরটার প্রত্যেক কিছুই, মানে প্রত্যেকটা জিনিসই দেখাচ্ছে ব্রাইট, উজ্জ্বল। কিসে? উত্তর হবে দ্য এয়ার ইজ স্মোকলেস। কারণটা হচ্ছে সেই এয়ারটা ছিল, বাতাসটা ছিল একদম স্মোকলেস, ধোঁয়াহীন বা ধোঁয়াশাহীন, পরিষ্কার ছিল, তাই সব কিছুই উজ্জ্বল দেখাচ্ছিল। নেক্সট দেখো, দ্য পারসন অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ উড বি ডাল অফ সোল হু। কবি ওয়ার্ডসওয়ার্থের মতে সেই পার্সনটা হচ্ছে ডাল, মানে অনুভূতিহীন। কি? দেখো অ্যান্সার হবে উইল পাস উইদাউট অ্যাডমিরিং দ্য মর্নিং বিউটি অফ লন্ডন। যে একটু আগে বললাম যে হচ্ছে লন্ডন শহরের সৌন্দর্য দেখেও তার কোনো অনুভূতি আসবে না, কোনো ফিলিংস আসবে না, যে তারপরেও অ্যাভয়েড করে যাবে, উপেক্ষা করে যাবে, সেই হচ্ছে ডাল পারসন। ওটা এখানে বলা আছে। নেক্সট দেখো, দ্য সাইড অব লন্ডন সিটি ইন ইটস ম্যাজিস্ট্রি ইচ। এর যে লন্ডন শহরের যে ম্যাজিস্ট্রি, মহিমাটি কেমন ছিল? টাচিং বা হৃদয়স্পর্শী বা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, মনকে নাড়া দেওয়ার মতো, ঠিক আছে? এটাও কবিতায় বলছিলাম। নেক্সট দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার হেয়ার দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট। এখানে কবিতায় কবি কি বলছেন? দেখো, দ্য সাইড অব লন্ডন ইন দ্য মর্নিং। এখানে কবি বোঝাতে চেয়েছেন লন্ডন শহরের একটা সকালের দৃশ্য। নেক্সট দেখো, দ্য সিটি ওয়ার্স আ গার্মেন্ট অফ। শহরটি পরে আছে পোশাক, অব মর্নিং বিউটি, সকালের সৌন্দর্যের পোশাক। অ্যান্সার হবে মর্নিং বিউটি। শহরটি পরে আছে সকালের সৌন্দর্যের পোশাক। নেক্সট দেখো, দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট। নদীটি বয়ে চলছে তার নিজের গতিবেগে। এটা উত্তর হবে উইল দিলে এই একটা কবিতার লাইন, এটা শূন্যস্থান আর কি। নেক্সট দেখো, দ্য মাইটি হার্ট রেফার্স টু। এখানে মাইটি হার্ট বলতে কি বোঝানো হয়েছে? এটা বলছিলাম কবিতাতে আমি। মাইটি হার্ট বলতে এখানে দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরকেই বোঝানো হয়েছে। নেক্সট দেখো, দ্য সাইড অফ দ্য সিটি ইজ টাচিং ইন ইটস। শহরের যে দৃশ্যটা সেটা কি টাচ করতেছিল? ইন ইটস ম্যাজিস্ট্রি, তার মহিমা। অ্যান্সার হবে ম্যাজিস্ট্রি। নেক্সট দেখো, দ্য মর্নিং
বিউটি অফ লন্ডন সিটি ইজ কম্পেয়ার টু, লন্ডন শহরের যে সৌন্দর্য সেটা কম্পেয়ার করা হয়েছে কিসের সঙ্গে? গার্মেন্টের সঙ্গে, পোশাকের সঙ্গে। ঠিক আছে, অ্যান্সার হবে গার্মেন্ট। নেক্সট দেখো, বিসাইড সাইলেন্ট দ্য ওয়ার্ড ইউজ বাই দ্য পোয়েট টু ডিসক্রাইব দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ বেয়ার। ঠিক আছে, কবিতায় কবি যেভাবে বর্ণনা করেছেন শহরের নির্দিষ্ট সকালের সৌন্দর্যটা ছিল সাইলেন্ট অ্যান্ড বেয়ার, নিস্তব্ধ এবং উন্মুক্ত বা অনাবৃত, একদম নিস্তব্ধ এবং উন্মুক্ত। অ্যান্সার হবে বেয়ার। নেক্সট দেখো, দ্য মর্নিং বিউটি হ্যাজ বিন ডেসক্রাইব বাই দ্য পোয়েট অ্যাজ, কবি সকালের সৌন্দর্য কীভাবে বর্ণনা করেছেন? দ্য গার্মেন্ট অফ দ্য সিটি। মনে হচ্ছে কবি বলছেন না যে শহরটি যেন মনে হচ্ছে কি পরে আছে? পোশাক পরে আছে, তাই কবি শহরের সৌন্দর্য বর্ণনা করছেন দ্য গার্মেন্ট অফ দ্য সিটি। অ্যান্সার হবে দ্য গার্মেন্ট অফ দ্য সিটি, শহরটি যেন পোশাক পরে আছে। নেক্সট দেখো, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজিস্ট্রি দ্য সাইট রেফার টু হেয়ার, একটা দৃশ্য যেটা হচ্ছে নিজের মহিমা বা নিজের সৌন্দর্যেই সৌন্দর্যায়িত করে, ঠিক আছে, বা হৃদয়কে ছুঁয়ে দেয়। তো এখানে সাইট বলতে কোনটাকে বোঝানো হয়েছে? কোন শহরকে বোঝানো হয়েছে দেখো, বা এখানে কোনটাকে বোঝানো হয়েছে? দেখো, দ্য লন্ডন সিটি, এখানে লন্ডন শহরকে বোঝানো হয়েছে। নেক্সট দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং অ্যাপিয়ার্স টু বি, সকালের সৌন্দর্যটা কেমন ছিল? সাউন্ডলেস। অ্যান্সার হবে সাউন্ডলেস, একদম নিস্তব্ধ, সাইলেন্ট ছিল, নীরব ছিল, কোনো সাউন্ড ছিল না। নেক্সট দেখো, দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার হেয়ার দ্য লিটারি ডিভাইস ইউজ, এখানে কোন লিটারি ডিভাইস ইউজ করা হয়েছে? দেখো, লাইক দিয়ে কম্পেয়ার করলে আর অ্যাজ দিয়ে আমি কী বলছিলাম? সিমিলি। ক্লাস করানোর সময় এটা বলছিলাম, যদিও এরপরে আমি এটার উপরে ভিডিও আনতে যাচ্ছি, তোমরা কমেন্টে জানাও। নেক্সট দেখো, দ্য ম্যান মেড এন্টিটিস দ্যাট লাই ওপেন আর, ঠিক আছে, সেই খোলা মাঠে এবং আকাশের নিচে কী শুয়েছিল? ঠিক আছে, যেরকম শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পল সব কিছুই শুয়েছিল, তাই অ্যান্সার হবে অল অফ দিস। নেক্সট দেখো, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং দ্য রিজন বিহাইন্ড দিস ইজ, সব কিছু উজ্জ্বল এবং চকচক করছিল, এর পিছনে কারণ কি? দ্য এয়ার ইজ স্মোকলেস, বাতাসটা ছিল ধোঁয়াহীন। ইট ইজ আ সানি মর্নিং, এটা কি সূর্যের আলোর সকাল ছিল, মানে সূর্যের আলো দিচ্ছিল এমন সকাল? হ্যাঁ, এটা অ্যান্সার দুইটাই হবে, কারণ এমনি শহরটা সুন্দর ছিল, যখন সূর্যের আলো পড়ছিল, কবি বলছিল না একটা লাইনে কবিতায় যে এর আগে মনে হয় সূর্য কখনোই এত সুন্দরভাবে প্লাবিত করেনি। সেই সূর্যের আলো এবং যে ধোঁয়াশাহীন বাতাস, স্মোকলেস এয়ার, সেই দুইটা মিলেই শহরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দেয়, তাই এখানে অ্যান্সার হবে দুইটাই, বোথ এ অ্যান্ড বি। আজকে এই 32টা কোশ্চেনেই নিয়ে আসি, ঠিক আছে। এরপরে সেকেন্ড পার্ট 2তে আমি আরও বাকিগুলো যেগুলো আছে আমি নিয়ে আসবো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো সবাই প্রত্যেকে কমেন্টে জানাও, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, এবং এরকম নেক্সট পার্টের ক্লাস এবং অন্যান্য কবিতার ক্লাসগুলি যদি পেতে চাও সেটাও কমেন্টে জানাও, এবং অবশ্যই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেতে হলে। এছাড়া আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, যদি এই আজকের কোশ্চেনের পিডিএফটি পেতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে। আমি গ্রুপে জয়েন করে দিব এবং সেই গ্রুপে আমি পিডিএফটি শেয়ার করব, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানাবা, ঠিক আছে। টাটা।